একটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে আমি রাজ্যবাসীর কাছে আবেদন করতে চাই। সাম্প্রতিককালে কিছু সংগঠনের দ্বারা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক, এই ইস্যু নিয়ে একটা আন্দোলন এটা দেখা গেছে এবং একটা দলের তরফ থেকে প্রায় সব জেলাতে কিছু মিছিল মিটিংও হয়েছে এবং তারা তাদের এই দাবির সমর্থনে এই যুক্তি দেখিয়েছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বেআইনি অনুপ্রবেশকারী যাদেরকে তারা ঘুষপেটিয়া বলেন তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদের স্বদেশে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং কঠোরভাবে এটা রূপায়ণ করবেন বলেছেন। এটা বলে এরা খুবই উৎসাহিত। তারপর এই সময়তেই বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার হয়েছে, 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। এটা নিয়েও এরকম একটা দোঁয়াশা তৈরি হয়েছে যে এগুলিও সব ঘুষপেটিয়া, তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও বহিষ্কার করা হবে। কিন্তু বিহারের যে ঘটনা, এটার সাথে বিদেশি চিহ্নিতকরণ বা তাদেরকে বহিষ্কার করার কোনো সংযোগ নেই। এটা বর্তমান আমাদের দেশের শাসক দল আগামী দিনে তাদের ভোট বৈতরণী পার হওয়ার একটা চক্রান্ত, এটা মোটামুটি পাই সারা দেশের মানুষ এখন দেখছে। এরকম একটা অবস্থায় যেটা আমরা যে কোনো ভারতীয় ত্রিপুরাবাসী কেউ এটাকে অস্বীকার করবে না, হ্যাঁ, যে এই রাজ্যে অনুপ্রবেশ অতীতে হয়েছে, এখনো কিছু কিছু হচ্ছে। সরকারি মেশিনারি, বর্ডারে বিএসএফ কাঁটাতার বেড়া থাকা সত্ত্বেও তাদের শিথিলতায় আর আমাদের অফিস কাছারির সাথে কিছু দালাল, এদের মাধ্যমে এরা এদেশে পা দেবার আগেই আধার কার্ড, সিটিজেনশিপ কার্ড, পিআরটিসি এগুলো সংগ্রহ করে নিচ্ছেন এবং সেই কাগজপত্রের জোরে কেউ কেউ আগরতলা শহরের ফ্ল্যাট কিনছেন, জায়গা কিনছেন। সংখ্যা হয়তো এই মুহূর্তে হাজার হাজারে হবে না, কিন্তু এগুলি হচ্ছে, এটি কেউ অস্বীকার করে না। এগুলি রোখা দরকার, সবাই আমরা চাই, আমরাও চাই। কিন্তু আমরা কি দেখছি যে অমিত শাহ তার মন্ত্রক এরকম কথা শোনাচ্ছেন এবং কিছু লোককে উৎসাহিত করে রাস্তায় নামাচ্ছেন। তার মন্ত্রক হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তারাই তো আবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে 2014 ইংরাজির 31 ডিসেম্বর পর্যন্ত যারা এইভাবে বেআইনি অনুপ্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য, শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায় বাদে। তাহলে তার হুমকির সাথে তার এই ভূমিকার এটা সম্পূর্ণ হাস্যস্কর, সম্পূর্ণ পরস্পর বিরোধী। এবং সর্বশেষ গত সপ্তাহে অমিত শাহর মন্ত্রক যে একটা নোটিশ জারি করেছে, যে ডেডলাইন ছিল 31 ডিসেম্বর 2014 ইংরাজি, এখন এটাকে আরো 10 বছর পিছিয়ে 31 ডিসেম্বর 2024 সাল করেছে। কাজেই যে সমস্ত বন্ধুরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে গ্রামে গঞ্জে প্রচার করছেন যে ত্রিপুরাজ্য থেকে সব বিদেশি আবার চিহ্নিত হবে, বের হবে, এই নোটিশের পর তারপরও কি
মনে হয় হবে? আসলে এখানে আমাদের দেশের বর্তমান শাসক দলের কাছে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী শুধু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের, অন্যদের সম্পর্কে তাদের এরকম কোনো চিন্তা ভাবনা নেই। কাজেই আমাদের দাবি তোলা দরকার, বরঞ্চ আমরা সমস্যারে এটা ওঠানো দরকার, সিএএ বাতিল করা হোক। কেননা সিএএ এটা সংবিধান সম্মত না। আমাদের দেশে কোনো আইন ধর্মকে ভিত্তি করে হয় না, কিন্তু এরকম একটা সংবিধান বহির্ভূত আইন প্রণয়ন করে এটা বিভাজনের রাস্তাটাকে এটাকে প্রশস্ত করছে। ত্রিপুরাজ্যে যারা এসআইআর হোক বা অমিত শাহর সিদ্ধান্ত কার্যকরী হোক বলে যারা আশাবাদী আছেন, তাদেরকে অনুরোধ করব, এরাও প্রকৃত লক্ষ্য, প্রকৃত যে তাদের চক্রান্ত উদ্দেশ্য, এ সম্পর্কে সতর্ক হন। নতুবা মিছিমিছি ত্রিপুরাজ্যের জনগণের মধ্যেই ভুল বোঝাবুঝি তৈরি হবে। ইতিমধ্যেই তার শ্বশুরে উঠেছে। আর একটা গ্রুপ এখন তারাও পোশাক টোশাক তৈরি করে একটা উত্তেজিত কথাবার্তা বলতে শুরু করেছে। এটা হওয়া বাঞ্ছনীয় না। আমি তাদের কাছেও করজোরে আবেদন করব, এরকম উত্তেজিত বয়ান দেবেন না, এবং তারাও এর থেকে বিরত হন। সবাই আমাদের একসাথে থাকতে হবে। হ্যাঁ, বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। ৭১ ইংরেজির পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী, এটা কোনো পাবলিক আইন হাতে তোলার উচিত নয়, সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার এটা হওয়া উচিত। এটাই আমাদের বক্তব্য, আমাদের পার্টির বক্তব্য, এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য। ভারত সরকার, ত্রিপুরা সরকার এই কথাগুলো তারা শুনুক। বক্তব্য, শহরবাসীর বক্তব্য, এবং এইভাবে শহর উন্নয়নের অর্থ এটাকে ডাইভার্ট করে আরেক জায়গাতে শহরবাসীর, নগরবাসীর মতামত না নিয়ে করার প্রশ্নে যে তীব্র আপত্তির কারণ তো এটাই যে সেই বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে বা তখনকার নগর পঞ্চায়েতের সময়েতে যে পয় প্রণালী হয়েছে, যে স্ট্রিট লাইট হয়েছে, যে পার্ক হয়েছে, এরপরে এগুলোকে আর হাত দেওয়া হয়নি। তখন এটা খুব ভালো করে হলেও এত বছর বাদে তার মেরামত প্রয়োজন, সৌন্দর্যায়ন প্রয়োজন। কিন্তু এটা না করে শুধু একটা জায়গাকে কেন্দ্র করে এই খরচটা করা, হ্যাঁ সেখানে হয়তো কিছু সুবিধা তৈরি হয়েছে, অবশ্যই এটাকে কেউ অস্বীকার করবে না, কিন্তু যে বরাবর বা পূর্ব থেকেই যে সমস্ত সুবিধাগুলো, অ্যামিনিটিসগুলো ছিল, এখন এগুলো ভেঙে চুরে চৌচির হয়ে জল, এই যে গেল বর্ষাতে জল জমলো, মশার ডিম পেরে শহরের মধ্যে মশার উপদ্রব হলো। এখন পুজো আসছে, এই খানাখন্দের মধ্যে বাচ্চা কাচ্চা অনেকেই রাতে বেরোবে। কাজে এগুলি অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। এটা না করাটা, এটা পরিষ্কার তার ভেতরে কোনো একটা অভিসন্ধি ছিল। এই কারণেই যে জনমতকে উপেক্ষা করে এইভাবে বহু কোটি টাকার যে অর্থ অন্যদিকে খরচ করা, এবং সেই খরচ সম্পর্কে মানুষের সন্দেহের উদ্রেক হওয়া, এটা প্রশ্নচিহ্ন মানে এখানে দাঁড় করিয়ে দিয়েছে অনেক, যে এই নগর পঞ্চায়েত খুব স্বচ্ছভাবে কাজ করছে না। এখানে যে সরকারি আধিকারিক, এক্সিকিউটিভ অফিসার, তিনি এসডিএম বা এডিশনাল এসডিএম বা ডিসি পর্যায়ের কোনো অফিসার, তারাও এই ক্ষেত্রেতে যে সরকারি গাইডলাইন সম্পর্কে নির্বাচিত প্রতিনিধিদেরকে যেরকমভাবে পরামর্শ দেওয়া উচিত ছিল, আমার মনে হয়েছে এসডিএম বা এডিশনাল এসডিএম বা ডেপুটি কালেক্টর যারা এই নগর পঞ্চায়েতের প্রশাসনের সাথে যুক্ত, এই ক্ষেত্রেতে তারা
তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারেননি, বা তারাও এরকম একটা যোগ সাজসের মধ্যে যুক্ত হয়েছেন। এটা জনগণের সে অভিযোগ। এগুলি নিশ্চয়ই যে সরকারের পক্ষে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষে এ সম্পর্কে একটু তলিয়ে দেখা দরকার। একটা বিষয় হচ্ছে স্যার, সাবরুম পুরাতন টাউন সংলগ্ন একটা ফায়ার সার্ভিস স্টেশন ছিল, সেটাকে সরিয়ে এখন কলেজ সংলগ্ন হেলিপ্যাডের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এটাও এটাও আমার বোধগম্য হচ্ছে না। এখানে যে ফায়ার সার্ভিস, তার সম্পূর্ণ পরিকাঠামো বর্তমান, যে ফায়ার ক্র্যাকার, আগুন নেভানোর যে গাড়ি, এটাকে তার জন্য যে গ্যারেজ, তারপর যারা ফায়ারম্যান তাদের থাকার জন্য ঘর, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তেই এগুলো তৈরি হয়েছিল এবং তাদের কোনো অসুবিধা হচ্ছিল না সাবরুম শহরের মধ্যেখানে। আর এটা এমন কোনো গিঞ্জি এলাকাতে না, যে কোনো সময় কল পেলেই এখান থেকে গাড়ি বেরিয়ে যেতে কোনো অসুবিধা হয় না। এখন শুনছি সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা আমি জানি না, তবে এখানকার মানুষের গুরুতর অভিযোগ, এটা নাকি মাইকেল মধুসূদন কলেজ, অর্থাৎ সাবরুমের যে কলেজ, তার পাশে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তা নয়, ওইখানে এই নগর পঞ্চায়েতেরই বহু লক্ষ টাকা খরচ করে কিছু স্টল নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তো এরকম জনসমাগম নেই। ফায়ার সার্ভিস যদি সেখানে যায়, এরা একাকিত্ব বোধ করবে। আর সেখানে যদি এখন এইভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে বেকার স্টল করা হয়, কোন বেকার সেখানে ব্যবসা করে তার লাভ হবে? জনগণ এটা অভিযোগ করছে, এই সাবরুম শহরের বা সাবরুম বিধানসভা কেন্দ্রের যিনি এককালীন সময়েতে মাতব্বর ছিলেন, যিনি বিগত 5 বছর যে ফুলে ফেপে উঠেছেন, একজন সাধারণ যে দেউলিয়া কন্ট্রাক্টর, এখন কোটি কোটি টাকার মালিক। দিল্লিতে নিকট আত্মীয়কে নাকি ফ্ল্যাট উপহার দিচ্ছেন, কলিকাতায় ফ্ল্যাট কিনেছেন, আগরতলাতে সেখানে একটা একেবারে আধুনিক রেস্টুরেন্ট খুলেছেন, তারপর নামে বেনামে আরো বহু জায়গাতে ইনভেস্টমেন্ট, ওইখানেও নাকি বহু টাকা দিয়ে এই কলেজের পাশে যেখানে ফায়ার সার্ভিস নিয়ে যাওয়া হচ্ছে, এই বেকার স্টলগুলো নির্মিত হচ্ছে, সেখানে জায়গা কিনছেন। এবং সোশ্যাল মিডিয়াতে সে সমস্ত কাগজপত্র, দলিল, তার ছবি উঠছে, আমরা কোনো প্রতিবাদ করতে দেখছি না। অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়, এটা প্রমাণিত। কাজেই এই একটা ব্যক্তির কায়েমি স্বার্থ, এটাকে আরো বেশি যে তেলে জুলে সমৃদ্ধ করার জন্য এইভাবে যে কোটি টাকা দিয়ে নির্মিত একটা ফুল ফ্লেজেড অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার, এটাকে পরিত্যক্ত ঘোষণা করে সেখানে ফায়ার সার্ভিস নিয়ে যাওয়া, নগর পঞ্চায়েতের এই অর্থ সেখানে, ঠিক আছে, আগামী দিন যদি সেখানে সেরকম ভাবে জনসমাগম করে ওঠে, নিশ্চয়ই যেতে পারে, এটাও নগর পঞ্চায়েত এলাকা, কিন্তু এখনই নিয়ে যাওয়া, এটা তো প্রতিবাদ হওয়া উচিত। নগরবাসী অত্যন্ত ক্ষুব্ধ। সম্ভবত আগামী এই কিছুদিনের মধ্যে একটা বড় ধরনের আন্দোলন সংগঠিত হবে সাবরুম শহরে, সাবরুম নগরে। এবং একটাই, যিনি এখন নির্বাচিত নন কিন্তু অসাংবিধানিক ক্ষমতা ভোগ করে এই ত্রিপুরার যে বিজেপি আইপিএফটি জোট আসার পর
যেভাবে সরকারি অর্থ নয়শয় হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটা আর একটা নজির। এটা এখনো ছেদ ঘটেনি। এটা বন্ধ হওয়া দরকার, এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার। এটাই হলো তার পেছনে ঘটনা। সাধারণত কোনো স্থানীয় সংস্থা, এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে হোক বা কোনো পৌরসভা, নগর পঞ্চায়েত, তারা তাদের যে এরিয়া অপারেশন অর্থাৎ সীমানার মধ্যে সে অর্থটা যদি আনটাইট হয়, অর্থাৎ সুনির্দিষ্টভাবে কোনো একটা প্রকল্পের জন্য ইয়ারমার্ক চিহ্নিত না হয়, সেখানে তাদের সেই সংস্থাতে, স্থানীয় সংস্থাতে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেরকম নিয়মকানুন মেনে সেই সংস্থার জনগণের যাতে বৃহত্তর উন্নয়ন হয় সে খাতে অবশ্যই খরচ করতে পারেন। আমি এখানকার জনগণের কাছ থেকে যে সমস্ত অভিযোগগুলো পেয়েছি, যে এই সাবরুম শহরের পয় প্রণালী, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানীয় জল, এগুলো বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে তখন যে এই আমাদের সাবরুম নগর পঞ্চায়েত ছিল, তখন রাস্তাঘাটের উন্নয়ন যা হয়েছিল, পয় প্রণালী, বিদ্যুৎ এবং সাংস্কৃতিক মঞ্চ ইত্যাদি, এরপরে সারা ত্রিপুরার যে অন্যখানে যাওয়া হয়, কিছু রঙের প্রলেপ, ফ্ল্যাক্স বা ফেস্টুন, কিছু সাইনবোর্ড টাঙ্গিয়ে নানা ধরনের যে স্লোগান সেখানে উঠেছে, নেতাদের ছবি লেগেছে, সাবরুমেও অন্যথা কিছু হয়নি, এরকমই। তো সেই জায়গাতে বিদ্যালয় প্রতিষ্ঠানের জন্য খরচ করা যেতেই পারে, হবে না মানে এটা করা সম্পূর্ণ বেআইনি হয়েছে কথা বলবো না, কিন্তু যে বিদ্যালয়ে এই খরচটা করা হয়েছে বলে জনগণের অভিযোগ, ওটা বিদ্যাজ্যোতির আওতাধীন। বিদ্যাজ্যোতি প্রকল্পে এরকম পরিকাঠামো উন্নয়নে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তার পৃথক অর্থ দ্বারা থাকে। সে অর্থ থেকেও এই সাবরুম ইংলিশ মিডিয়ামের জন্য যদি সেরকম কিছু করে থাকে, করা যেত। কিন্তু এটা না করে সাবরুমের জনগণের মতামত না নিয়ে, যেটা 73rd 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধানের 73তম 74তম সংশোধনীর মধ্য দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত এবং এই নগর পঞ্চায়েতগুলো হয়েছে, সেখানে একটা ম্যান্ডেট, সেটা হলো এটা শুধু অর্থ খরচ করলে সেই নির্বাচিত সংস্থায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না, সেই সংস্থার নাগরিকদের তাদের মতামত দিতে হবে। গ্রামের বেলায় এটা গ্রাম সভা বা গ্রাম সংসদ, নগরের বেলায় নগর সংসদ। কিন্তু ত্রিপুরার যে এই সবকা সাথ সবকা বিকাশ সরকার আসার পর এই গ্রাম সংসদ, নগর সংসদ বা গ্রাম সভা, নগর সভা, এগুলো তামাদি হয়ে গেছে। সাবরুমের অধিকাংশ নাগরিক এই ইংলিশ মিডিয়াম স্কুলে, এদের বক্তব্য হলো 3 কোটি টাকার উপরে খরচ করা হয়েছে, তারা এটা সমর্থন করতে পারছেন না। এবং সেখানে সেই খরচ অনুপাতে যে কাঠামো নির্মাণ হয়েছে,
জনগণের গুরুতর সন্দেহ আসলে এত টাকা সেখানে খরচ হয়েছে কিনা। কাজে সেদিক থেকে বলবো আমি, এটা সাবরুমের জনগণের যে রায় নিয়ে, নগরবাসীর মত নিয়ে, তাদের সমর্থন না নিয়ে এটা করা, এটা নগর পঞ্চায়েত ঠিক করেনি। এটা কোনো একজন ব্যক্তির স্বার্থ, ব্যক্তির ইচ্ছা পূরণ করার জন্য এটা হওয়া, এটা মোটেই বাঞ্ছনীয় নয়। এটা না করলেই এটা মঙ্গল হতো, ভালো হতো, এটাই মনে করি। বলছি আমি যে ইয়ারমার্ক, যদি কোনো সেরকম প্রকল্পের অর্থ যদি একটা নির্দিষ্ট একটা জায়গায় সেরকম আগের থেকেই চয়নকৃত হয়, অর্থাৎ স্থিরীকৃত হয়, এখন ওটাকে না করে আরেক জায়গায় করে নেওয়া, এটা তো এক ধরনের যে এই গাইডলাইন, এটা ভায়োলেশন করা। ওই বিদ্যালয়ের জন্য যে টাকা খরচ করেছে, এটাও প্রায় একই ধরনের। এই ক্ষেত্রেতেও সাবরুমের নগরবাসীদের আপত্তি আছে, এবং এতে বোঝা যায় কোনো একটা কায়েমি স্বার্থ, ব্যক্তি স্বার্থ এতে খুব যে এই সুন্নিহিতভাবে কাজ করছে। এবং সাবরুম নগর পঞ্চায়েতের সম্পর্কে আরো অনেকগুলো ক্ষেত্রে এরকম অভিযোগ প্রায় শোনা যাচ্ছে। এটা নিশ্চয়ই এটা শুভ দিক নয়, স্বাভাবিক নয়, একটা অন্য ধরনের অস্বাভাবিক বলে মনে হচ্ছে আমার কাছে।